ডিসেম্বরের প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। বৃহস্পতিবার কমিশন সভা শেষে এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি আরও জানিয়েছেন, এই বছরের 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 হবে তাদের ভোটার করা হবে, আর প্রবাসীদের ভোট গ্রহণ পদ্ধতি দ্রুত সম্পন্ন করতে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন ইসি সানাউল্লাহ। ফারজান আক্তারের প্রতিবেদন। গতি উঠতে শুরু করেছে নির্বাচনী ট্রেনের। আসছে ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। 2 মাস আগে আনুমানিক যেদিন আমরা শিডিউল ঘোষণা করব, তো আপনারা ধরেই নিতে পারেন এই শিডিউল ঘোষণার কাজটা আমাদের ডিসেম্বর মাসের প্রথমার্ধেই আপনারা পাবেন। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে প্রধান উপদেষ্টার দেয়া চিঠির পর কমিশন সভায় আলোচনা হয় প্রবাসীদের ভোটিং, প্রার্থীদের আচরণ বিধিমালা ও আরপিও সংশোধনী নিয়ে। কমিশনার জানান, এই বছরের 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 হবে তারা নির্বাচনে ভোট দিতে পারবেন। বছরের মাঝখান থেকেও আপনার ভোটারদেরকে নিতে পারবো। সো নবীন ভোটারদের জন্য এটা একটা সুখবর। আমরা আজকে যেটা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি, আশা করি আমরা 31 অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন, 18 বছর বয়প্রাপ্ত হবেন, তাদেরকে আমরা ভোটার তালিকা এই বছরের 2025-এর 31 অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তাদেরকে আমরা ভোটার তালিকায় সন্নিবেশ করতে পারবো বলে আশা রাখি। প্রবাসীদের ভোট দেওয়ার পদ্ধতিও সহজ করবে কমিশন। তবে শেষ মুহূর্তে যেসব প্রার্থী আদালত থেকে প্রার্থিতা ফিরে পাবে সেসব আসনের পোস্টাল ব্যালট হিসেবে নেওয়া হবে না। প্রবাসীদের কাছে শুধুমাত্র সিম্বল ব্যালট যাবে, সেটাই হবে তাদের পোস্টাল ব্যালট, এবং সেই সিম্বল ব্যালটে যতগুলো সিম্বল থাকা দরকার সেই সিম্বলগুলো থাকবে, যাতে করে আমরা এই ট্রাভেল টাইমটা কমাতে পারি। প্রবাসীরা ভোট দিবেন সিম্বল যখন অ্যাসাইন করা হবে প্রার্থীদেরকে, তারপরে সেইভাবে তাদেরকে নির্দেশনা দেওয়া থাকবে এবং উনিও সেভাবে ডিক্লারেশন দিবেন। একজন করে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার প্রত্যেক কনস্টিটিউয়েন্সির খামের মধ্যে ভোটারের ঠিকানা লেখা, কোড দেওয়া, ব্যালটকে আপনার প্রবেশ করানো, প্রেরণ, এই কাজগুলো সম্পন্ন করবেন। 45,000 কেন্দ্রের সিসিটিভি রাখা ব্যয়বহুল ও জটিল প্রক্রিয়া বলেও জানান ইসি সানাউল্লাহ। এটা কম খরচ হবে। নির্বাচনে এআই এর অপব্যবহার ও ভোটের দিন ড্রোন, কোয়াডকপ্টার ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ফারজানা আক্তার, 71, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায় শেষে এখন দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে, যেখানে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানই প্রধান কাজ, জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সচিবালয় উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এক প্রশ্নে তিনি আরও জানিয়েছেন, সরকারের জন্য এখন প্রধান চেষ্টা শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করা। শারমিন নীরা রিপোর্টে বিস্তারিত। প্রথমবারের মতো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কমিটির বৈঠক হয় সচিবালয়ে। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকের শুরুতে রাখা সূচনা বক্তব্যে অন্তর্বর্তী সরকার এখন দ্বিতীয় অধ্যায় পা রেখেছে, নির্বাচনই যার মূল লক্ষ্য বলে জানান ডক্টর ইউনূস। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে যা তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমরা আমাদের চিফ অ্যাডভাইজার অফিস থেকে ইলেকশন কমিশন অফিসে ইলেকশন আয়োজনের জন্য বলা হয়েছে ফেব্রুয়ারি মাসে রোজার আগে। তো আজকের থেকে উনি বলেছেন যে আজকের থেকে দ্বিতীয় অধ্যায় শুরু, এবং উনি বলেছেন যে এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হলো নির্বাচন সুন্দরভাবে করা, এটাই প্রধান কাজ। এখন পর্যন্ত উপদেষ্টা কমিটির বৈঠকে নেওয়া সিদ্ধান্তের বাস্তবায়ন এবং সংস্কার কমিশনের দ্রুত বাস্তবায়নযোগ্য সুপারিশের অগ্রাধিকার তুলে ধরা হয় বৈঠকে। সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন 8 অগাস্ট 2024 থেকে 31 জুলাই 2025 পর্যন্ত 315টি সিদ্ধান্ত নেন এটা কাউন্সিল অফ অ্যাডভাইজার বা ক্যাবিনেট। তার মধ্যে বাস্তবায়িত হয়েছে 247টি, এবং এর মধ্যে শতকরা হার হচ্ছে 78.41। পরিসংখ্যান অনুযায়ী দেশে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো বলে এক প্রশ্নের জবাবে জানান প্রেস সচিব। পুলিশ অ্যাক্টিভ না হলে মার্ডার রেটের এটা তো একটা দেশের পূর্ণ মার্ডার রেটেই তার রিফ্লেকশন হতো। ম্যাজিস্ট্রেটিভ পাওয়ার দেওয়া হয়েছে বিকজ এটা একটা ইন্টারিম গভর্নমেন্টের একটা সময়। জুলাই হত্যাকাণ্ডের বিচার শেষ হওয়া পর্যন্ত সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তবে তাদের নির্বাচনে অংশ নেওয়া না নেওয়ার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের বলে জানান তিনি। জানান, শেখ হাসিনাকে ফিরিয়েই বিচার সম্পন্ন করতে চায় সরকার। বিশ্ব জানে উনি কি করেছেন,
তো সেই অনুযায়ী আমরা মনে করি যে এইগুলো যত আরও এই বিষয়গুলো সবার সামনে আসবে তত বেশি তার উপর প্রেশার তৈরি হবে যে তাকে এইটার প্রেশার তৈরি হবে যে তাকে যাতে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। শারমিন মীরা, ৭১, ঢাকা। উত্তর বা দক্ষিণপন্থী নয়, বিএনপি মধ্যমপন্থী রাজনীতি করে। আগামী নির্বাচনে বিএনপি জোটবদ্ধ থাকবে যুগপৎ সঙ্গীদের সাথে। বৃহস্পতিবার নিজ বাসভবনে গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালেক। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো। 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে কমিশনকে চিঠি পাঠিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। বৃহস্পতিবার রাজধানীতে মতবিনিময়কালে সরকারের নির্বাচনের উদ্যোগ নিয়ে সাংবাদিকদের কাছে সন্তুষ্টি প্রকাশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরাও সন্তুষ্ট, মানে প্রধান উপদেষ্টাও তার এই অগ্রগতির জন্য অপেক্ষা করছিলেন সংস্কার এবং বিচার কার্যক্রমের জন্য। আমরা ভবিষ্যতেও মানে প্রধান উপদেষ্টার এই দর্শন, ভবিষ্যৎ চিন্তা এবং জাতি গঠনে তার যে ভীষণ, এগুলো আমরা ব্যবহার করব এবং তার চিন্তা চেতনাকে আমরা ধারণ করব। আগামী নির্বাচনে জোটের প্রশ্নে সালাউদ্দিন জানান, যুগপৎ সঙ্গীদের সাথে নিয়েই নির্বাচনে যাবে বিএনপি। এটাকে জোটবদ্ধ বলবো কিনা জানি না, তবে আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলনে শরিক ছিলেন বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব, এটা আমাদের অঙ্গীকার ছিল, প্রতিশ্রুতি ছিল, এখনো আছে। এ সময় অন্তর্বর্তী সরকারের 1 বছরে মূল্যায়নের প্রশ্নে সালাউদ্দিনের মত, জনগণের আকাঙ্ক্ষা পূরণে অনেকটাই ব্যর্থ এই সরকার। সরকারের কাছে আমরা আরও বেশি কিছু আশা করেছিলাম, এই জাতি আরও অনেক বেশি আশা করেছে। তো যেহেতু একটা অনির্বাচিত সরকার এবং একটা বিধ্বস্ত রাষ্ট্রীয় পরিস্থিতির সময়ে তাদেরকে দায়িত্ব নিতে হয়েছে, জনদাবির কোনো শেষ ছিল না, মফ কালচারের সৃষ্টি হয়েছে, ডেমোক্রেসির পরিবর্তে মবুক্রেসির একটা টেন্ডেন্সি দেখা গিয়েছে। এত সব কিছু বাধা বিপত্তি অতিক্রম করে যে পর্যায়ে তারা এখন উন্নীত হয়েছে, সেটা আমি বলবো তাদের পক্ষে এর বেশি অর্জন করা হয়তো সম্ভব ছিল না। নির্বাচনে ত্যাগী ও তারুণ্য নির্ভর প্রার্থীদেরকেই বেশি প্রাধান্য দেবে বিএনপি, জানান এই নেতা। তারুণ্যের অংশ রাখতে চাই। ফরহাদ ইবনে মালেক, ৭১, ঢাকা। শত বছরেও ক্ষমতায় যেতে পারবে না জামায়াত, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। তিনি জানিয়েছেন, নির্বাচন বানচালের চেষ্টা করলে জামায়াতকে প্রতিহত করবে জনগণ। এদিকে আরেক উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক জানিয়েছেন, বিগত 3 অবৈধ নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন সেসব কর্মকর্তারা এবারে নির্বাচনে থাকতে পারবেন না। বিস্তারিত জানাচ্ছেন নজরুল ইসলাম। জুলাই ঘোষণাপত্র ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনেই আমাদের প্রত্যাশা শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজন করে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল BCRC। এ সময় বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টা বলেন, জামায়াতে ইসলামী নির্বাচন বানচালের চেষ্টা করলে মানুষ তাদের প্রতিহত করবে। শত বছর অপেক্ষা করলেও বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা জামাত যাবে না। জামাত নির্বাচন ঠেকিয়ে দেবে, এত বড় স্পর্ধা। আমি পরিষ্কার করে বলতে চাই, জামাত যদি এই নির্বাচন ঠেকাতে চায়, এবার বাংলাদেশের জনগণ তাদের পাকিস্তানে পাঠিয়ে দেবে। আর জয়নুল আবেদিন ফারুক জানান, গত 3টি অবৈধ নির্বাচনের সাথে জড়িত কর্মকর্তারা ফেব্রুয়ারির ভোটে যেন কোনো দায়িত্ব না থাকে তা নিশ্চিত করতে হবে। অতীতের 18, 14 এবং 24-এ যারা পুলিশ কর্মকর্তা নির্বাচনে জড়িত ছিলেন তাদের নাম কি লটারিতে থাকবে? দয়া করে এদের নাম লটারিতে এনে কলঙ্কের অধ্যায় সৃষ্টি করা ঠিক হবে। এদিকে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত মাসুমা বেগমের পরিবারের সাথে দেখা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এখানে তিনি বলেন, কক্সবাজার সফর নিয়ে এনসিপি নেতারা জনগণের সাথে লুকোচুরি করেছে। এনসিপির কিছু নেতৃবৃন্দ কক্সবাজারে গিয়েছেন, আপনারা যেতেই পারেন, অসুবিধা কিছু নেই। সেখানে যদি কোনো কূটনীতিকের সাথে আপনাদের সাথে আলাপ আলোচনা যদি হওয়ার যদি প্রোগ্রাম থাকে, সেটা হতেই পারে। কিন্তু মানুষের সংশয় হচ্ছে, সন্দেহ হচ্ছে যে লুকোচুরি কেন। আজকে কি বলে যে এই হোটেলে আছি,
তারপরের দিন আবার কিছু সংবাদপত্রে কিছু কথা উঠলো, তারপরের দিন আবার হোটেল পরিবর্তন করা, আবার আরেক জায়গা হয়, এইটাই মানুষ সন্দেহ করে। এটা করবেন কেন? 2026 সালের রমজানের আগে জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণা করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান বিএনপির এই শীর্ষ নেতা। নজরুল ইসলাম, ৭১, ঢাকা। জুলাই ঘোষণাপত্রে নির্দিষ্ট একটি দলের চিন্তাকে প্রাধান্য দেওয়া হয়েছে মনে করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি জানিয়েছেন, ঘোষণাপত্র সংশোধন করতে হবে, সেই সাথে নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তিও দিতে হবে। আর দলটির অন্যান্য নেতারা বলছেন, ভোটের আগে গণহত্যার বিচার এবং মৌলিক সংস্কার আনতে হবে। আরও জানাচ্ছেন শাহাদুজ্জামান সাকিব। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র শিক্ষক জনতার অবদান শীর্ষক আলোচনা সভার আয়োজন করে আদর্শ শিক্ষক ফেডারেশন। এতে অংশ নেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক সহ জামায়াতের কেন্দ্রীয় নেতারা। জামায়াত নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে তারপর নির্বাচনের দিকে আগাতে হবে। আমরা বলেছি যে গুরুত্বপূর্ণ ঐক্যমত্য যেসব ইস্যুতে তৈরি হবে, এইগুলোকে একটা চার্টার তৈরি করে, জুলাই চার্টার নামে, জুলাই সনদ নামে এটাকে আরেকটা দলিল বানাতে হবে এবং এটারও একটা আইনি ভিত্তি দিয়ে, এইটার ভিত্তিতে আগামী নির্বাচন করতে হবে। সেই নির্বাচন হবে নিরপেক্ষ, অবাধ, ক্রেডিবল, ফ্রি এবং ফেয়ার। নির্বাচনের আগে বড় বড় ক্রিমিনাল যারা এই দেশের টাকাকে বিদেশে পাচার করেছে, যারা মানুষকে হত্যা করেছে, বাংলাদেশের স্বাধীনতা প্রতিবেশীর হাতে তুলে দিয়েছে, তাদের আগে বিচার করা দরকার। জামায়াত সেক্রেটারি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের জুলাই ঘোষণাপত্রে নির্দিষ্ট একটি দলের চিন্তাকে প্রাধান্য দেওয়া হয়েছে। জুলাই ঘোষণাপত্র, জুলাই ডিক্লারেশন যা দেওয়া হয়েছে, যে আশা নিয়ে আমরা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এসেছিলাম, আমাদের সেই আশা শতভাগ পূর্ণ হয়নি। একটা অসম্পূর্ণ বিবৃতির মতো পাঠ করা হয়েছে। কোনো একটি দলের চিন্তা এবং চেতনা, আদর্শ, গাইডলাইন কি এই জুলাই ঘোষণা তৈরির ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছে? এই প্রশ্ন কিন্তু তৈরি হচ্ছে। বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন অনুষ্ঠিত হলে নতুন ফেসিবাদের জন্ম হতে পারে বলেও আশঙ্কা করেন জামায়াত নেতারা। আমাদের এখন দরকার নির্বাচনের চেয়ে বিচার এবং সংস্কার। এটা যদি শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। ভবিষ্যৎ রাজনীতি নিয়ে সাগর পাড়ে একান্তে চিন্তা করার জন্যই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজারে ঘুরতে যান এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। দলের দেয়া কারণ দর্শানোর জবাবে এমনই জানিয়েছেন তিনি। আর হাসনাত আবদুল্লাহর উত্তর, তাদের ভ্রমণে কিছু গণমাধ্যম এবং গোয়েন্দা সংস্থা সন্দেহজনক হিসেবে উপস্থাপন করেছে। জানাচ্ছেন রাশেদ আনিস। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজার যেয়ে কারণ দর্শানোর নোটিশ পান এনসিপির শীর্ষ ৫ নেতা। তাদের ২৪ ঘন্টার মাঝে ব্যাখ্যা প্রদান করতে বলা হয়। সেই সময় পেরুতে না পেরুতেই ব্যাখ্যা দিয়েছেন এনসিপির নেতারা। হাসনাত আবদুল্লাহর ব্যাখ্যা, ঘোষণাপত্রের অনুষ্ঠানে ডাক না পাবার পর কক্সবাজারে অবকাশ যাপনের প্রতিটি পদক্ষেপ কিছু গণমাধ্যম এবং গোয়েন্দা সংস্থার যোগ সাজশে অপরাধপ্রবণ এবং সন্দেহজনক হিসেবে উপস্থাপন করার অপচেষ্টা চালানো হয়েছে। তিনি আরও বলেন, এই পুরো ঘটনায় পিটার হাসের সাথে বৈঠকের গুজবের পাশাপাশি তাসনিম জারাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে, যার উদ্দেশ্য ভবিষ্যৎ রাজনীতিতে অংশগ্রহণকারী নারীদের নিরুৎসাহিত করা। দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তার ব্যাখ্যায় বলেন, তাদের ঘুরতে যাবার লক্ষ্য ছিল রাজনীতির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একান্তে চিন্তা করা। জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে দাওয়াত না পাওয়ায় ঢাকায় কিছু করার ছিল না তার, তাই সাগর পাড়ে বসে গভীরভাবে তিনি ভাবতে চেয়েছেন গণ অভ্যুত্থান, ভবিষ্যৎ গণপরিষদ ও একটি নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা নিয়ে। রাশেদ আনিস, ৭১, ঢাকা। এদিকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় মেজর সাদেকুলের স্ত্রী সুমাইয়া জাফরিনকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার সিএমএম আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চায় রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিস্তারিত জানাচ্ছেন নিবিড় সাহা। মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়া জাফরিনকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়। রাজধানীর ভাটারা থানার সন্ত্রাস বিরোধী আইনে তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চাইলে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই কনভেনশন হলে অফলাইনে এবং অনলাইনে প্রায় ৪০০ থেকে ৫০০ ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ
স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগ কর্মীকে ট্রেন আপ করেছে। তাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য ছিল হাসিনা যখনই প্ল্যান দিবে, ডাক দিবে, তখনই তারা শাহবাগ মোড়ে এসে উপস্থিত হবে। আসামি হচ্ছে মূল পরিকল্পনাকারীর স্ত্রী এবং তিনি সমস্ত ডাটা কালেকশন করেছেন। তিনি এই প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মকভাবে কাজ করেছেন। জাফরিন আদালতে দাবি করেন বসুন্ধরা কনভেনশন হলে দাওয়াতে যান তিনি, কোনো প্রশিক্ষণে নয়। অন্যদিকে বাদীপক্ষের দাবি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীদের গেরিলা প্রশিক্ষণের হোতা জাফরিন। সুমাইয়া জাফরিন উনি মেজরের স্ত্রী, উনি সেই হিসাবে বিজ্ঞ আদালতের কথা বলেছেন। উনি বলেছেন যে আমি হোটেলে সেখানে উপস্থিত ছিলাম, কিন্তু এই বৈঠকের সাথে আমি কোনো উপস্থিত ছিলাম না। এবং একটা হোটেলে আপনারা জানেন যে সেখানে বিভিন্ন ফ্লোর থাকে, এই হোটেলে সেখানে বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে উনি একটা পারিবারিক অনুষ্ঠানে সেখানে গিয়েছিলেন, উনি সেটা বলেছিলেন। এদিকে শাহবাগ থানার রায় জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে 7 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। কিন্তু আদালত আমার জামিনের আবেদনটা শুনানি করতে আমাকে সুযোগ না দিয়ে আদালত বলেছে যে আপনি আজকে ফুটআপ দেন, যথারীতি এটা শুনানি হবে। আমি জানি না কেন আমার আজকের এই জামিনের আবেদনটা শুনানি করেন নাই। মামলায় খায়রুল হকের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে আদালতে জানান তদন্ত কর্মকর্তা। নিবিড় সাহা, ৭১, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথে।